আজকের সাবেক আমার ছাত্রছাত্রী এবং বর্তমান এবং এলাকার মুরব্বিয়ান যারা সবাই উপস্থিত আছেন এবং মিডিয়ার মাধ্যমে যারা বাইরে আছেন, প্রবাসে আছেন, তারা দেখছেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম দ্বারা এবং মঞ্চে আছেন একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজ অনুরাগী, শিক্ষানুরাগী, যার কথা একটু বলতেই হয়। উনি সব সময় শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিয়েছেন। জনাব ক্যাপ্টেন হোসেন সাহেব উপস্থিত আছেন, আমার সহকর্মী জামাল স্যার উপস্থিত আছেন, আমার এক দাদা বাবু নিশিকান্ত দাস এবং এলাকার গণ্যমান্য ও আমার ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি যে কথা বলবো, আসলে আমার শারীরিকভাবে কিছুটা অসুস্থতা এখনো রয়ে গেছে, আর এই বিদায় অনুষ্ঠানে কথা বলার মতো শক্তি আমার নাই। আজকে যারা এখানে এই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, বিদায় সম্বর্ধনার আয়োজন করেছে আমার জন্য, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রথমেই বলতে চাই, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা এরকম একটা অনুষ্ঠান উপহার দিয়েছে, তাদের কাছে আমি শিক্ষক হিসেবে চিরকৃতজ্ঞ থাকব। কারণ আমার একটা ছাত্রী রেবেকা জাহান রুজি লন্ডন থেকে ফোন করে বলেছে, স্যার, এমন একটি ক্রান্তিকাল চলছে যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে, শিক্ষকদেরকে জোর করে বিদায় করে দেওয়া হচ্ছে, সেখানে আমরা আপনাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। আমি রুজির এই কথা শুনে অত্যন্ত গর্বিত হলাম। বুঝতে পারলাম যে এরা আমার কাছ থেকে হোক বা তার অন্য টিচারের কাছ থেকে হোক, যে শিক্ষা অর্জন করেছে তা অত্যন্ত গর্বের শিক্ষা, অত্যন্ত অহংকারের শিক্ষা। যে শিক্ষা তাদেরকে শুধু শিক্ষিত করে নাই, মানুষ করে তুলেছে। আজকের এই সভায় এই বিদায়ী সম্বর্ধনা আমাকে দেওয়া হচ্ছে। আমার যে পরিস্থিতি ছিল, আমি তো আজকে এখানে উপস্থিত থাকতে পারবো এটা ঠিক বলার কথা ছিল না। আমাকে এখানকার মানুষ ইবনে সিনায় ভর্তি করে সেখান থেকে ঢাকা পাঠায়। ঢাকা 6 দিন থাকার পরে আমি কিছুটা সুস্থ হই। আমাকে আমার বাড়ির মানুষ, আত্মীয় স্বজন যারা ছিল, তারা তাৎক্ষণিকভাবে ভিসা করে আমাকে ইন্ডিয়া নিয়ে যায়। আমি যেতে চাইনি, তারা বলছে না, যেতে হবে। সেখানে গিয়ে তারা বাইপাস সার্জারির ব্যবস্থা করে। আমি 3 দিন অজ্ঞান ছিলাম। আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি। এরকমই একটা অনুষ্ঠানের আয়োজনে আমি আজকে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দেরিতে হলেও আপনারা এই অনুষ্ঠানটি করেছেন। আপনারা শিক্ষকের মর্যাদা বোঝেন, একজন শিক্ষককে কিভাবে মর্যাদা দিতে হয়। এই এলাকা একটা গর্বিত এলাকা। আমি যে সময় প্রথমে আসি 1987 সালে, সে সময় 2-4 জন গোনা মানুষ ছাড়া সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা খুবই কম ছিল। আমি স্কুলে ঢোকার পরে যেদিন আমি জয়েন করি, সেদিন কমিটি সারা উপস্থিত ছিল। তারা আমাকে বলেছিল, বিশেষ করে
জৈনুদ্দিন, মরহুম জৈনুদ্দিন সাহেব দুনাজি সাহেব নামে পরিচিত ছিলেন। সাথে ছিলেন খবিরুদ্দিন সাহেব, মরহুম হাজি খবিরুদ্দিন সাহেব, হাজি দারোগা সাহেব, জনাব মাহমুদ আলী সাহেব, জনাব মরহুম রেহানুদ্দিন সাহেব। রেহানুদ্দিন সাহেব আমাকে বলেছিলেন, স্যার আপনি আমাদেরকে কি দেবেন এই স্কুলে? আমি বলছিলাম সেদিন, আমি যখন আপনাদের স্কুলে জয়েন করলাম আমি আপ্রাণ চেষ্টা করব, আর কিছু দিতে পারবো না। তবে আমি সেই কথার খেলাপ করিনি, আমি সেই কথা রাখছি। আমার জীবনের যতটুকু শক্তি ছিল, যতটুকু ক্ষমতা ছিল, আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। কিছু ছেলেমেয়েদের অবজেকশন ছিল যে স্যারে বেশি পিটা দেন। আপনারা জানেন যে পিটা সহাগ করে যে শাসন করে সে, অর্থাৎ শাসন এটাই। আর আমি বলতাম আমার পিটা যারা খাবে তারা শিক্ষিত না হলেও মানুষ হবে, এই কথাটি আমি সবসময় বলতাম। আমার শেষ পর্যন্ত এই কথাটি আমি বলেছি এবং এখনো আমি বলি যে তোমরা সবাই যারা শিক্ষা গ্রহণ করছো, যারা বর্তমানে প্রাক্তন হয়ে গেছো, সংসার করছো, তারা যেন একটা আদর্শের মধ্যে বড় হও, আদর্শ নিয়ে চলো। আমি প্রথম এসে দেখলাম এই স্কুলে টোটাল 37 জন ছাত্রছাত্রী। আমি ক্লাসে গিয়ে দেখি টোটাল 37 জন। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। আমি সিদ্দিকী স্যারের নেতৃত্বে, সিদ্দিকী স্যার দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান শিক্ষক, ওনাকে বললাম, স্যার আমরা একটু গ্রামে গ্রামে ঘুরি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে একটু দেখি যে কোনো ছাত্র আছে কিনা, লেখাপড়া করে কিনা, আমরা তাদেরকে ধরে আনি, ধরে এনে তাদেরকে লেখাপড়া শেখানো যায় কিনা, ক্লাসে অন্তত পক্ষে আমরা আনি। এই চিন্তা করে আমরা বের হলাম, এইভাবে শুরু করলাম। দল বেঁধে যেতাম টিচাররা 4-5 জন। রিয়াজউদ্দিন স্যার ছিলেন মরহুম, মরহুম আজিজুর রহমান তমজিৎ পূর্ণখোলা বাড়ি ছিল। আমরা সবাই মিলে ঘুরতাম, একটা নোট বই নিয়েছিলাম, সেই নোটে লিখে আসতাম, যে ভর্তি হবে তার নামটা লিখে আনতাম তাদের বাড়ি থেকে। একদিন আমি ধোবাকান্দি একটা ছেলেকে, আমি নাম বললে অবশ্য সবাই চিনবে, সে তখন ভর্তি হয় নাই, ক্লাস 5-এ পড়ে। এক প্রকার সে প্যাক লাগাইয়ে আমার কাছে, আমার শার্টে প্যাকই লাগাই দিছে। তারপরেও তার মাথা হাতায় দিয়ে আমি বলছি, বাবা তুমি কালকে স্কুলে যাবে, তোমার টাকা পয়সা থাকলেও তুমি ভর্তি হবে, না থাকলেও তুমি ভর্তি হবে। এইভাবে পরের বছর 88 সালে আমি দেখি 6-এ 65 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। আপনারা চিন্তা করেন যে স্কুলের টোটাল ছাত্র সংখ্যা ছিল 37 জন, সেখানে পরের বছর 65 জন ছাত্রছাত্রী শুধু 6-এ। জনাব মরহুম হাজি খবিরুদ্দিন সাহেব কেন জানি আমাকে টার্গেট করেছিলেন। অন্যান্য স্যারদের বলতেন না, আমাকে এসে বলতেন, স্যার আজকে ছাত্র সংখ্যা বাড়ছে। আমি বললাম 2 জন বাড়ছে, মাশাআল্লাহ। আমি তখন চিন্তা করলাম যে একজন মুরব্বী, এই এলাকার একজন মুরব্বী, তিনি যদি খবর নিতে পারেন যে ছাত্র সংখ্যা বাড়ছে কিনা, তাহলে ওনার কতটুকু শিক্ষার প্রতি আস্থা, এটা আমরা তখন উপলব্ধি করছিলাম। সেখান থেকে আমি চিন্তা করলাম যে উনি যদি এতটুকু দায়িত্ব নিতে পারে, তাহলে আমরা এই বয়সে, এই অল্প বয়সে আমরা কেন এই স্কুলের ছাত্রছাত্রীদের এলাকার দায়িত্ব নিতে পারবো না। এইভাবে চলতে থাকলো।
এক সময়ে 88 সালের যে এসএসসি ক্যান্ডিডেট 5 জন ছিল, আজিজুর রহমান, তমজিদ মিয়া, উনি আমাকে দায়িত্ব দিলেন তাদেরকে পড়ানোর জন্য। তখন আমি সেই 5 জনের দায়িত্ব নিলাম, পড়ালাম। স্কুল থেকে সে সময় কেউ পাশ করতো না। আমি সেই 5 জনের 5 জনকেই 100%, 100% সেই সময় পাশ করলো। রেজাল্ট বের হলো, পাঠালাম। এনাম আপনারা চিনতে পারেন, ধরমপুরের সিরাজ ভাইয়ের ভাই এনাম, তাকে পাঠালাম কাসিম আলী হাই স্কুলে, সেন্টার ছিল ওখানে। সে আসার পরে বলল, স্যার আমাদের 5 জনের 5 জনই পাশ করছে, আমাদের 100% পাশ করেছে। তো আমি বিশ্বাস করি না, ওই সেন্টার থেকে লিখিত আনতে হবে, প্রধান শিক্ষকের কাছ থেকে সেন্টারের যিনি সচিব, লিখিত নিয়ে আসতে হবে। তখন আবার এনামকে আমি পাঠালাম, এনাম তুমি লিখিত নিয়ে এসো। গেজেট তখন আসে নাই। এনামকে লিখিত আনলো, তারপরে বিশ্বাস করলো। সেই থেকে এই এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হলো। এলাকায় বোঝা গেল যে যারা এলাকার মুরব্বিয়ান, তারপরে যুবক, সকলের জন্য একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেল, মোটিভেশন সৃষ্টি হলো যে না, ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে, লেখাপড়া শিখাতে হবে। 100% পাস করছে, যে স্কুল থেকে একজনও পাস করে না, সেই স্কুল থেকে যদি 100% পাস করতে পারে তাহলে আমাদের স্কুলের রেজাল্ট ভালো হবে। এই যে সাহস সৃষ্টি হলো, আমারও মনের জোর আরও বাড়লো। আমি চিন্তা করলাম, একদিন তো এই দুনিয়ায় কেউই থাকবে না, আমিও থাকবো না। আজকে আমার বয়স কম আছে, ধীরে ধীরে আমার বয়স বাড়বে, মৃত্যুবরণ করব। কিন্তু একটা এলাকায় আমি যখন আসি, সেই এলাকায় যদি কিছু ছাত্রছাত্রী শিক্ষা লাভ করতে পারে, হয়তো বা আমাকে মনে করতেও পারে। আমি এটা চিন্তা করলাম, যাক তাকে দিয়ে আমি একটু বলি, হয়তো বা আমার কথার মধ্যে, আমি তো শারীরিক কারণে কিছুটা সমস্যা, অনেক সময় সাজিয়ে গুছিয়ে বলতে আমার একটু সমস্যা হয়ে যায়। আমি কয়েকজনের নাম বলতে পারছি না, সেই লিস্টটা এখানে আসছে। জনাব মরহুম রব আলী চাচা, জনাব মরহুম রাশিদ আলী দারোগা সাহেব, জনাব আলী সাহেব, জনাব মানিক মিয়া, জনাব মোহাম্মদ আল ফারুক মহোদয়। ওনার কথা আমার একটু বলতে হয়। উনি 6 সাল থেকে এই অগাস্টের এই বিপ্লবের আগ পর্যন্ত উনি সভাপতি ছিলেন, এবং ওনার একটাই ইচ্ছা ছিল যে স্কুলটার রেজাল্টটা ভালো হতে হবে, ভালোভাবে চলতে হবে। আমরা সেই হিসেবে কাজ করেছি। আমার টিচারদের আমি বলেছি যে আমরা শিক্ষক। আপনি ধরেন, আমার স্টাফ মিটিংয়ে আমি একটা কথা বলতাম, আপনি ধরেন একটা দোকানের ম্যানেজার, ওই দোকানটায় যদি বেচাকেনা না হয়, আপনার ম্যানেজারই থাকবে না, তাহলে আপনি কোথায় থাকবেন? আমাদের স্কুলে যারা আমরা টিচার আছি, আমাদের স্টুডেন্ট যারা, তারা যদি ভালো রেজাল্ট করতে না পারে, হয়তো একদিন স্কুল থাকবে না, আমরাও থাকবো না। এই কথাগুলো আমরা বলতাম। আর একটু আমি জনাব মরহুম রাশিদ আলী সাহেবের কথা বলতে হয়। উনি দারোগা ছিলেন, সত্যিকারের দারোগা ছিলেন। আমি ক্লাসে আসতাম, ফাঁকে দিয়ে উনি অফিসে বসতেন। আমি যখন ঢুকতাম, আমি তো একেবারে আমার কম বয়স সে সময়, আমি যখন ঢুকতাম উনি ওই দারোগার যে স্যালুট ছিল, দাঁড়িয়ে স্যালুট দিত। তখন আমি চিন্তা করলাম যে একজন মানুষ আসলে কিভাবে সমাদর করতে হয়, ওনার কাছ থেকে আমি শিখেছি। আর আমার যে জনাব মরহুম রব আলী চাচা, উনি লেখাপড়া ভালো জানতেন না, কিন্তু অন্য সব কিছু ভালো বুঝতেন, এবং কিভাবে লেখাপড়া করাতে হবে এটাও ভালো বুঝতেন। ওনার দক্ষতা এতটা ছিল, উনি লেখাপড়া না জানলেও সব কিছু বুঝে নিতেন মানুষের কথায়, মানুষের বলায়, মানুষের কথাবার্তায়, আচরণে, সব কিছুতে
উনি বুঝতে পারতেন কি হচ্ছে কি না হচ্ছে। আরেকজন ছিলেন জনাব মরহুম রেহান মিয়া সাহেব। উনি কয়েকদিন পর পর স্কুল ভিজিট করতেন, হঠাৎ করে ক্লাসে ঢুকে যেতেন। যদিও নিয়ম না, কিন্তু এই নিয়মের ভিতরেও নিয়মের বাইরেও উনি কি করতেন, ঢুকে যেতেন, ক্লাস দেখতেন। আমি বলতাম যে আমরা খুশি হয়েছি। এরকম অভিভাবকরা আমাদের তো একটা পাড়াগাঁয়ের স্কুল, একটা পল্লীগ্রামের স্কুল, যেখান দিয়ে মাঠের ভিতর দিয়ে স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা, সেখানে সব অভিভাবকের ছেলেমেয়ের দায়িত্বের জন্য, তাদেরকে লেখাপড়ার জন্য, মানুষ করার জন্য আপনাদের আসার অত্যন্ত জরুরি। আপনারা আসবেন। আপনারা জানেন হয়তোবা যে একজন অভিভাবক আমার অফিসে আসলে, সে যেই হোক, সে বন্ধ থেকে মাটি মাখায় যদি আমার অফিসের ভিতরে ঢুকতো, আমি তাকে চা খাইয়ে দিতাম। শুধু যে একজন টাকা পয়সাওয়ালা আসলে আমি তাকে চা খাওয়াতাম তা নয়, একজন গরিব মানুষ আসলেও আমি তাকে চা খাওয়াতাম। আমি বুঝতাম যে উনি আমার ছাত্রের অভিভাবক, আমার ছাত্রীর অভিভাবক। আমি সমাদর করতাম। আমি বলতাম যে আপনার ছাত্রছাত্রীর এই অবস্থা আপনারা একটু খেয়াল করেন, বাড়িতে আমরা তো অনেক সময় যেতে পারি না। আমি সেই সাথে আর একটু যোগ করি, আমার রব চাচার ছেলে পঙ্খী মিয়া ফ্রান্সে থাকে, তার সঙ্গে আমি যথেষ্ট চলছি। এবং আমার একটা লক্ষ্য থাকতো বেশি, পরবর্তীতে হেডমাস্টার হওয়ার পরেও, আগে তো আমি করছি, পরেও আমি প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়িতে রাত্রে যাইতাম। পরের দিন ক্লাসে বলতাম, এই কয়টার সময় তুমি বই পড়ো নাই? তারা অবাক হয়ে যেত যে কি করে স্যার বললেন এই কথাটা, এই সময় তো ঠিকই আমি বই পড়ি নাই। আমি কিন্তু জানালা দিয়ে দেখে আসছি সে পড়ার টেবিলে নাই, রাত্রে, যে অন্ধকার রাত্রে। আমার ভয় করত বিধায় চলতে, যে রাস্তাঘাটে সাপ শিয়াল একটা কিছু থাকতে পারে। পঙ্কি ভাইকে একদিন নিয়ে গেলাম, খালেদা ছিল সাদাতপুরের, তার সে টেস্টে এলাও হয়েছে, পরীক্ষা দেবে, ভালো ছাত্রী ছিল, তাকে ভালো রেজাল্ট করানোর জন্য আমি গেলাম দেখতে একদিন রাত্রে তার জানালা দিয়ে। পঙ্কি ভাই বললেন যে একটু ঢুকি ভিতরে, চা খাই। আমি বললাম চা খাইতে আমি আসি নাই, চা তো বাড়িতে যথেষ্ট খাই। আমি আইছি সে পড়ে কিনা সেটা দেখতে। তখন চলে আসলাম। চলে আসার পরের দিন তাকে বললাম যে তুমি তো এই সময় টেবিলে ছিলে না। তখন সে বলল যে স্যার আপনি কি করে বললেন, আপনি তো জাদু জানেন না। আমি বলি জাদু না জানলেও আমি যে ওই সময় তোমার জানালার পাশে দাঁড়ানো ছিলাম সেটা তো তুমি দেখো নাই। আর চাক্ষুষ প্রমাণ, পঙ্কি ভাই এখানে উপস্থিত নাই। আমরা ওই 90 থেকে 2000 সাল পর্যন্ত যে শ্রমটা দিছি সেটা আসলে আমার নিজের বলা ঠিক না। আপনারা, আমার ছাত্ররা, তারা যথেষ্ট বলছে, আমার তো বলার অপেক্ষা নাই। তারপরেও আপনাদেরকে আজকে পেয়েছি, আর হয় আমার জীবনে আর পাওয়া নাও হতে পারে। তারা বলছে বিভিন্ন অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু আমার শারীরিকভাবে কতটুকু সাপোর্ট করবে এটাও তো একটা বিষয়। আপনারা জানেন আমার বদই ভাই ফয়জুল রহমান বদই ভাই উপস্থিত। একদিন মোহাম্মদপুর বেলালে বক্তব্য দিয়ে সে হয়তোবা তার স্কুলে চলে গেছে, সে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। সে যে বছর পরীক্ষা দেবে, মুক্তাদিরের ভাগনা, এই যে মুক্তাদির বক্তব্য দিল তার ভাগনা, সে যখন এসএসসি পরীক্ষা দেবে তখন তার বাড়িতে গেলাম। মোহাম্মদপুরও পাড়া ছিল, অনেক দূর। তখন আমি বদই ভাইকে সঙ্গে নিলাম, উনি সাক্ষাতে আসছে। আমি ওনাকে নিয়ে গেলাম এই সাইড দিয়ে পুল পার হয়ে তার বাড়িতে ওইরকম দেখা করে আসলাম। এসে এখন ওই দিক দিয়ে আসার সময় খাল পার হতে হবে, ও সাইডে তো আর ব্রিজ নাই, পুল নাই। বদই ভাই তো জলের ভিতরে নেমে গেল, আমার পায়ে শু, আমি আর নামতে পারলাম না।
আমি সে সময় হালকা পাতলা ছিলাম, এতটা স্বাস্থ্য আমার ছিল না। আমি এক দৌড় দিয়ে লাফ মারি, ওই সাইডে মুর্তা ছিল, মুর্তা ধরে বসলাম। এসে মাহমুদ আলী সাহেবের বাড়ি আমরা দুইজনে গিয়ে চা খেয়ে তারপরে আসি। কিন্তু কোনো ছাত্রের বাড়ি রাত্রে বলতে পারবে না যে আমি চা খেয়েছি, আমি দেখতে যেতাম। আরেকদিন আমি একা গেলাম কোটালপুরের দিনপুর, রেজাউল করিম, সে ফার্স্ট ডিভিশনের ছাত্র ছিল কিন্তু পড়তো না, তাকে দেখতে যাই দেখি সে পড়ে নাই। এক প্রকার তার মা বাবাকে ডাকলাম যে আমি কিন্তু এত দূর আসছি রাত্রে, সে পড়ে কিনা। সে কিন্তু পড়ছে না, সে ফার্স্ট ডিভিশনের ছাত্র, সে ফার্স্ট ডিভিশন পাবে, আপনারা একটু খেয়াল করুন। বলছে যে আপনি বসেন চা খান। আমি বললাম চা খাইতে আসি নাই, আপনার ছেলে পড়ে না, আমি সেটি দেখতে এসেছি। সে তো ক্লাসে ভালো কিন্তু বই পড়ে না, এই রিপোর্ট আমার কাছে আছে। আপনারা কেন পড়াবেন না? একটা ভালো ছেলে, ব্রেন আছে, সে কেন পড়বে না? না পড়লে কোন পৃষ্ঠায় কি আছে সে জানবে কি করে? তখন পরের দিন আসলো, দেখি যে মরহুম জনাব রেহানুদ্দিন সাহেব আইসে। আমি বললাম যে ভাই সাহেব আপনি তাকে একটু বুঝান, সে বই পড়ে না। তখন উনি বুঝালেন, আমিও বুঝালাম। এরপরে সে একটু শুরু করে দেখি রেজাল্টের সময় সে লেটার পেয়েছে 3টা না 2টা, ফার্স্ট ডিভিশন সহ। এখন এই যে আনন্দ আমার, আমি কিন্তু সেই দিনপুর থেকে রাত 10টার সময় হেঁটে আসছি। আমার বাড়ি সুরঞ্জিত, বিশ্বজিৎ, রিন্টু, পুনজিৎ, তাদের কিন্তু ওই দিন পোড়া মার, ওদেরকে নিয়ে আর রাত্রে বসতে পারি নাই। ওদের লস দিয়ে আমি আপনাদের চিন্তা করেছি, আমি এই এলাকার চিন্তা করেছি। এই এলাকার প্রতিটি ছেলেমেয়ে আমার ছেলেমেয়ে, আমার 2 মেয়ে, কিন্তু আমি বাড়ি গিয়ে তাদের একদিনও পড়াই নেই। তার মাকে বলছি তুমি পড়াবা। আমি যেখানে থাকি সেখানে আমার ছেলেমেয়ে, শত শত ছেলেমেয়ে, সেখানে আমি পড়াই। আমি বাড়ি পড়াতে পারবো না, আমি যে কদিন বাড়ি থাকবো এই কদিন রেস্টে থাকবো। তো এইভাবে আপনাদের এখানে চেষ্টা করেছি। আমি যদ্দূর আমার জীবনে, ওই যে ছাত্র একটা বলতো যে টেকনিক, হ্যাঁ আমি টেকনিক অ্যাপ্লাই করেছি, কারণ ছাত্ররা আনন্দ পাইত। এমন কিছু বললে যে তারা যদি শর্টকাট একটা কিছু জানতো, শর্টকাট পাইলে তাদের উদ্দীপনা বেড়ে যায়। এই জন্য আমি টেকনিক দিয়েছি, অঙ্কের দিয়েছি, ইংলিশের দিয়েছি, বাংলারও দিয়েছি। যারা আছে আমার ছাত্র তারা জানবে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের কিছু না কিছু থিওরি অ্যাপ্লাই করেছি। তবে আমি আরেকটা দিক হলো, আমি ভয় পাই নাই ক্লাসে যেতে আমি ভয় পাই নাই। যে সাবজেক্ট হোক আমি সাহস করে ঢুকে গেছি। অনেক সময় অনেকে আছে এই সাবজেক্ট আমি পড়াই না, আমি যাব না, আমি কিন্তু সাহস করেছি। আমি সাহস করে এবং তাদেরকে বুঝিয়েছি। তারা বলছে যে না আজকের ক্লাসটা খারাপ হয় নাই, ভালো হয়েছে। এইভাবে আমি চেষ্টা করছি। এবং আমার রেকর্ড ছিল না। আমার একটা বড় দোষ ছিল, ছাত্ররা যদি দুষ্টমি করত আমি তারে পিটা না দিয়ে পারতাম না। আমার সামনে দুষ্টমি করা যাবে না, এই ক্লাসটা স্বল্প সময়ের ক্লাস, স্বল্প সময়ের পিরিয়ড, এই সময় তোমাকে পড়তেই হবে, জানতে হবে, এইটা ছিল আমার একটা রীতি নিয়ম। এভাবে আমি চেষ্টা করেছি। এরপরে আসলো 95-তে যারা পরীক্ষা দিল তারা 100% পাস, 2000-এ যারা পরীক্ষা দিল তারা 100% পাস। এরপরে তো আসলো আপনাদের অটো পাসের সিস্টেম 2009-10 সাল থেকে। সেই সময় তো লেখাপড়া লাঠি পিটা বন্ধ করে দিল সরকার। আমার প্রাক্তন ছাত্ররা বলতো স্যার আপনি এখন তো পিটা দেন না, আমাদের কেন এত মারছেন? তখন তো আর তারা বাইরে আলাপ করলে তো আর আমি সাক্ষাতে বলতে পারি না। আমার সাক্ষাতে যদি কেউ জিজ্ঞেস করে তখন আমি বলছি যে আমি কেন পিটা দেই না, সরকার আমাদেরকে নিষেধ করেছে। এমনকি একটা অভিযোগ বক্সও দিয়েছিল, অভিযোগ বক্স, যেখানে তালা চাবি মারি রাখতাম। ছাত্ররা কোনো শিক্ষক যদি একটু চোখ রাঙ্গানি দেয়, কান মোলা দেয়, একটু কোনো রকম তাদের ভয় দেখায়, তাহলে সে অভিযোগ করতে পারবে এই স্যার
আমাকে ভয় দেখাইছে। সেই পর্যায়ে আমি বলছি যে এখন তো পিটার যুগ নাই, এখন তাদেরকে মাথা হাতিয়ে মাথায় ভালোবেসে তাদেরকে শিক্ষা দিতে হবে। ঠিক এইভাবে আমি চেষ্টা করেছি। এরপরেও দেখছি পিটার না দিয়েও অনেকটা কাজ হয়। কিছু কিছু ছেলেমেয়ে অনেক বেয়াদবি করতো, তাদেরকে আমি অফিসে ডেকে নিতাম। আমি অফিসে ডেকে নিয়ে বলতাম যে এগুলো করতে নাই, আয় তোরে ফু দিয়ে দেই। আমি তার মাথা হাত দিয়ে ফু দিয়ে দিতাম, সে ভালো হয়ে যেত। এটা আমি বুঝতাম না আমি কি করছি, এ দেখি ভালো হয়ে গেল। তার কারণ আদর ভালোবাসায়ও কাজ হয়, শুধু ব্যত্রাঘাতে কাজ হয় না। সর্বশেষে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমি আপনারা আজকে উপস্থিত হয়েছেন, স্কুলের জন্য যা করছি না করছি এটা বড় বিষয় নয়। আমার আরেকজনের নাম আগে একটু বলছিলাম কিন্তু পুরো বলতে পারি নাই, মরহুম হাজী জৈনুদ্দিন সাহেব, যার অবদান আমরা বলতে পারবো না। উনি লন্ডন থেকে টাকা এনে শিক্ষকদের বেতন দিতেন। সিদ্দিকী স্যার আমাকে পাঠালেন, স্যার আমাদের বেতনটা আপনি সিলেট গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি, স্যার আপনি যদি বলেন তাহলে নিয়ে আসতে পারবো না কেন, অবশ্যই পারবো। আমি দোকানে গেলাম, হাজী সাহেব আমাকে দেখে বললেন, বাবু কি কোনো সমস্যা? আমি বললাম, না সমস্যা না, সিদ্দিকী স্যার আমাকে পাঠিয়েছে আমাদের বেতন দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাদের কত বেতন ওনার জানা আছে, উনি একটা প্যাকেটে করে আমার হাতে দিয়ে দিলেন। এভাবে উনি চেষ্টা করেছেন, এই বিল্ডিং উনি করছেন। একজন টিচার, আমি নাম বলবো না, আপনারা চিনবেন হয়তো, আমার জামাল স্যার, উনি একটু আগে আমার সেই শিক্ষকের কথা বলছেন। আমাদের বেতন বাড়ানোর অ্যাপ্লিকেশন করলাম, বেতন বাড়ানোর অ্যাপ্লিকেশন করার পরে কমিটি বসলো, বসার পরে আমাদেরকে ডাকলো, ডাকার পরে ওনারা সবাই সিদ্ধান্ত নিল, এই বিল্ডিংটা তখন হয় নাই, সায়েন্স বিল্ডিং তখন, এখন কলেজ ভবন। উনি বললেন যে আপনারা এই মুহূর্তে আপনাদের বেতনটা আমরা দিতে পারবো না, কারণ আমরা বিল্ডিং করব, বিজ্ঞান ভবন করব, বাড়াতে পারবো না। সেই শিক্ষক বললেন, আপনার বিল্ডিংকে আমি বাড়িতে ঠেলিয়ে লয়ে যাইব? সে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বলেন? আমি বলছি, আগে বিল্ডিং, আগে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, তারপরে আমার বেতন বাড়াবেন, এর আগে নয়। আমি এতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য। আর আপনারা কেউ বলতে পারবেন না যে আমি খারাপ ব্যবহার করেছি। আমি সবার সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে ভালো চলতে চেষ্টা করেছি, কিন্তু যারা আমাকে উত্ত্যক্ত করেছে বেশি, তাদের সাথে হয়তো বা কথা প্রসঙ্গে অনেকটা কিছু হয়ে গেছে। পরবর্তীতে আমি যে সময় অসুস্থ হয়ে গেলাম, তারপর থেকে আমি কোনো মিটিং বা কোনো কিছু হলে আমি তেমন কথা বলতাম না। আমি চিন্তা করতাম যে আমার যদি প্রেশার বেড়ে যায় বা কোনো ধরনের সেন্টিমেন্ট গ্রো হয়ে যায়, তো আমার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি এটি চিন্তা করে পরবর্তীতে বেশ একটা আলোচনায় সামিল হতাম না। যা সিদ্ধান্ত আসতো অনেকটা সেটারে সাজিয়ে গুছিয়ে নিয়ে সেইটা আমি গ্রহণ করতাম। এরকমভাবে চলছি। আর চাইছি যে এই এলাকাটাকে দেখি শিক্ষার দিকে নেওয়া যায় কিনা। এখন দেখা যায় বিভিন্ন এলাকা থেকে হাজীগঞ্জ এলাকা শিক্ষায় উন্নত। আপনি দেখেন কোন ঘরে এমএ পাস নাই, সে সময় এসএসসি পাস ছিল না, এখন সব ঘরে ঘরে এমএ পাস, মাস্টার্স। অর্থাৎ এই যে জিনিসটা, এটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই মা বাবা আছে, টিচার আছে, তার অন্য কোনো গার্জিয়ান আছে, প্রবাসী যারা আছে তারা বিভিন্নভাবে সহায়তা করছে। এই যে কৈলেন্দ্র এখানে বক্তব্য দিয়ে গেল, কৈলেন্দ্র এবং রেদওয়ান তারা ভালো ছাত্র ছিল, এদের নম্বর ছিল আপনাদের এই তখনকার এই দক্ষিণ সুরমা, তখন দক্ষিণ সুরমা পুরোপুরি হয় নাই, এই দক্ষিণ সুরমার মধ্যে তারা বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, অনেক অনেক স্কুল থেকে বেশি নম্বর পেয়েছে।
তখন জেলা পরিষদ থেকে 800 টাকা করে দেওয়া হতো বৃত্তি, উপবৃত্তি। তো সব স্কুলে দিছে, আমার স্কুলে দেয় নাই। আমি একদিন গেলাম, কি ব্যাপার? আমি তখন তো অসুস্থ না, তখন সুস্থ। আমি গিয়া ক্লার্কের সঙ্গে দেখা করলাম প্রথম। আমি বললাম যে আমার 2 জন ছাত্র, তাদের মার্কশিট, কাগজপত্র সব কিছু দেওয়া হয়েছে, তারা কেন পায় না? অন্যান্য স্কুলে যাদের দিয়েছেন তারা তো আমার ছেলেদের থেকে কম নম্বর, আপনি দেন নাই কেন? কয় আপনি সচিবের কাছে যান। আমি সচিবের কাছে গেলাম। আমি বললাম স্যার এই এই ব্যাপার। উনি ডাকলেন, ক্লার্ককে ডেকে বললেন যে এইটা হলো কেন, দেখি নম্বর আনো। এখন যাদেরকে দিয়েছে তাদের থেকে আমাদের 2 জনের নম্বর অনেক বেশি। আমি বললাম স্যার এইটা যদি আমাকে না দেন আমি কিন্তু আপনার সাথে তর্ক করতে বাধ্য হব। বলে যে থামেন। আমার তখন অল্প বয়স, আমিও একটু উত্তেজিত হয়ে যেতাম। বলে থামেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সাথে সাথে সেই 2 জনের চেক লিখে আমাকে দিল। আমি অফিসে এতটুকু করেছি, কিন্তু পরবর্তীতে আমি বললাম যে আমি অসুস্থ হওয়ার পরে আমি চাইতাম কোনো জায়গায় রাগ না হয়ে আস্তে ধীরে কোনো কাজটা করা যায় কিনা সেইটা অ্যাপ্লাই করতাম। তো যা হোক, সময় অনেক অতিবাহিত হয়েছে, আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আপনাদের কৃতজ্ঞতার কথা বলে শেষ করা যাবে না, আরও বলা যাবে। তো আমার জন্যে আপনারা যেটুকু দোয়া আশীর্বাদ করেছেন, হিন্দু মুসলমান সবাই কোনো ভেদাভেদ না করে আমার জন্য যেটুকু আপনারা করেছেন, আমি চিরকৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে মনে রাখবেন, আমি আপনাদেরকে মনে রাখব। আপনারা মনে রাখবেন না যে আমি দূরে চলে গেছি, মনে রাখবেন যে আমি আপনাদের কাছেই আছি। আমি যাতে আমার শারীরিক ভালো থাকলে, বলা হয়েছে যে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আসার জন্য, শারীরিক যদি ভালো থাকি, জার্নি করার মতো ক্ষমতা থাকে, আমি চলে আসব। আলিনুর নামে একটা ছাত্র 92 সালে পাশ করে, সে আমাকে বিমানে আনতে চেয়েছিল, কিন্তু ডাক্তার আমাকে বিমানে ওঠার জন্য না করেছে, যার জন্য আমি বিমানে আসি নাই। সে সেই টাকা দিয়ে একটা মোবাইল ব্যবস্থা করেছে আমাকে। আর আপনারা আমার গায়ে যে শার্ট প্যান্ট স্যুট যা দেখছেন, সব এই ছাত্ররা আমাকে বাধ্য করেছে আজকে পড়ে আসার জন্য। কালকে রাত্রে গিয়ে দিয়ে আসছে, আমাকে সেখান থেকে তারা নিয়ে আসছে। আমি আসলে মনে মনে ভাবছি, শিক্ষকতা এমন এক পেশা, যে পেশায় মানুষের জন্য যে কথাটা বলে, ঠিক সেই পেশাটা হলো শিক্ষকতা। আপনাদেরকে আরেকটু আমি বলি, আমি একদিন সিলেট থেকে ট্রেনে বাড়ি যাব। তো ট্রেন ছাড়ার পরে একজন মুরব্বী শাহজালাল মাজারে আসছিলেন। উনি আমাকে বলল যে বাবা তুমি কোথায় আসছিলে? আমি বললাম আমি সিলেটে আমি থাকি, আমি একটা স্কুলের শিক্ষক। ওরে বাবা, এত অল্প বয়সে শিক্ষক হয়ে গেছো, 22 বছর শিক্ষকতা করে আমি আমার জীবনটা ধ্বংস করে ফেলেছি। আমি উত্তর দিলাম যে স্যার, আপনারা যদি জীবন ধ্বংস না করতেন তাহলে আমাদের মতো অভাগা এরা কি ডিগ্রি পাস এমএ পাস করতে পারত? উনি আর আমার সঙ্গে কোনো আলাপ করেন নাই। তার কারণ বেসরকারি স্কুলে যারা শিক্ষকতা করে তারা চাকরি শেষ, টাকা শেষ। কিন্তু এই যে আজকে আপনারা যা দিয়েছেন, এটা কি অন্য কোনো চাকরির মানুষ পাবে? একজন ব্যাংকার পাবে, একজন ডিসি পাবে, একজন এসপি পাবে, একজন মন্ত্রী পাবে? না, পাবে না। একজন টিচার পেতে পারে। টিচার আসন সর্বোচ্চ। আশা করি আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে স্কুলটা যাতে ভালো হয়, এই স্কুল যাতে উত্তরোত্তর সাফল্য লাভ করে, ভালো রেজাল্ট করে, এই এলাকার ছেলেমেয়েরা যাতে লেখাপড়ায় আগ্রহী হয়, আপনারা সেই চেষ্টা করে যাবেন।
আপনাদের যেন ত্রুটি না থাকে, আপনি নিজের বিবেকের কাছে যেন পরিষ্কার থাকেন। সবচেয়ে বড় আদালত আপনার বিবেক, আমার বিবেক। আমি কি করেছি আমার বিবেকে সাড়া দেবে, আপনি বিচার করে বের করতে পারবেন না। আমার বিবেক বলে দেবে আপনি এই অন্যায় কাজটা করেছেন, আপনি এই ভালো কাজটা করেছেন। সেজন্য আজকের যারা এখানে আছে, যারা আজকে এই সভার এই বিদায়ী সম্বর্ধনার আয়োজন করেছে, বাস্তবায়ন কমিটি সহ আমার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী, এলাকাবাসী, শিক্ষক মণ্ডলী, এরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি জানি একটা অনুষ্ঠান করতে হলে, আমি তো অনেকগুলো অনুষ্ঠান করেছি, একটা অনুষ্ঠান করতে হলে অনেক কাঠ খড় শ্রম ব্যয় করতে হয়, এটা আমার জানা আছে। তাই সবাইকে আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা এই যে কাজটি করেছেন, অনেক কষ্ট করেছেন আমার জন্য, এইটা আমিও স্মরণ রাখব। আপনাদের এই পরিশ্রমের কথা, এই শ্রমের কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমিও যেন সুস্থ থাকি। সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। সব শেষে বলতে চাই নজরুলের একটা উদ্ধৃতি, আমার বক্তব্য শেষ এখানে। রাত্রি শেষের যাত্রী আমি, যাই চলে যাই একা, সুখ তারাতে রইল আমার চোখের জলের লেখা। ধন্যবাদ সবাই।